হ্যালো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার তোমাদের পরে ক্লাস আছে? জি স্যার স্যার কয়টায়? 12:10। ও, এখন আচ্ছা। আসি। তাহলে তো বেশি সময় পাবো না, আমার অলরেডি তো অনেক সময় চলে গেছে। তাহলে আমরা শুরু করে দিই আজকে ক্লাস। অনেকে এখনো আসেনি কেন জানি না, আসলে ভালো হতো। আজকে আমরা পড়াবো আসলে আমাদের আগে যে টপিকস গুলো ছিল সেগুলো ইন জেনারেল টপিক ছিল। আজকে আমরা একটা নির্দিষ্ট স্পেসিফিক ফিশ নিয়ে কথা বলবো, সেটার নাম হচ্ছে লেবিওরোহিতা। তোমাদের অঞ্চলে কি বলে? স্যার রুই। যাই হোক, সবাই রুই নামে পরিচিত সাধারণত সারা বাংলাদেশেই। তবে অঞ্চল ভেদে একটু একটু পার্থক্য থাকতে পারে। যেমন কেউ কেউ হয়তো রুহু বলে, মূলত আমরা রুই বলি। তবে এর থেকে ব্যতিক্রম নাম কি কারো জানা আছে যে তোমরা বলো, বা কোনো অঞ্চলে এটা অন্য নামে পরিচিত? না, তার মানে কি সবাই এটাকে রুই বলে নাকি? জি স্যার। রুই মাছ কি তোমরা খাও, পছন্দ করো? জি স্যার খাই, পছন্দ করি। পছন্দ করো? শুধু মেয়েরা পছন্দ করে, ছেলেরা পছন্দ করে না? ছেলেরা মনে হয় কেউ কথা বলতেছে না। তো রুই হচ্ছে, তার ক্লাসিফিকেশন তোমরা সবাই জানো। আসলে ক্লাসিফিকেশনটা কি? অস্ট্রিকথিক্স, তারপরে সাবক্লাস হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি, অর্ডার হচ্ছে সিপ্রোনিফর্মিস, আর ফ্যামিলি হচ্ছে সিপ্রোনিডি, জেনাস লেবিও। লেবিও গ্রুপের আরো অনেকগুলা, লেবিও জেনাসের আরো কতগুলো স্পিসিস আছে, তার মধ্যে অনেকগুলো স্পিসিস আছে, তার মধ্যে লেবিও রোহিত একটা হচ্ছে একটা। কমন নাম হচ্ছে ইন্ডিয়ান মেজর কার্প অথবা কার্প নামে পরিচিত, আর লোকাল নাম হচ্ছে রোহো অথবা রুই। তো এই মাছটা দেখতে কিরকম না? বডি হচ্ছে linear, dorsal profile more than concave than that of abdomen. বলছে উপরের সাইডটা হচ্ছে একটু বেশি বাঁকানো নিচের অ্যাবডোমেনের তুলনায়। আর হচ্ছে রিলেটিভলি স্মল অ্যান্ড পয়েন্টেড হেড, এদের মাথাটা হচ্ছে আকারে ছোট হয় যদি কাতলার সাথে কম্পেয়ার করি, আর হচ্ছে মাথাটা হচ্ছে পয়েন্টেড। অলমোস্ট টার্মিনাল মাউথ উইথ থিক অ্যান্ড ফ্রিঞ্জ লোয়ার লিপ, ওদের মুখ হচ্ছে টার্মিনাল এবং তাদের নিচের ঠোঁটটা হচ্ছে একটু মোটা এবং একটু খাঁজ কাটা ফ্রিঞ্জ। A pair of short maxillary barbel concealed in lateral group, হচ্ছে এক জোড়া ম্যাক্সিলারি বার্বেল আছে যেটা ল্যাটারাল গ্রুপের মধ্যে সাধারণত লুকিয়ে থাকে, একটু ভালো করে অবজার্ভ করলে দেখা যেতে পারে। ডাল রেডিশ স্কেল অন সাইডস এন্ড পিঙ্ক রেডিশ ফিন্স, বলছে এদের দেখেন যে স্কেল আছে সেটা হচ্ছে ডাল রেডিশ, লাল লালচে রঙের বাট একটু ডাল কালার, এন্ড এদের ফিনগুলো হচ্ছে পিঙ্কিশ, pink red. Dorsal fin has 12 to 13 branched ray. Dorsal fin এর মধ্যে 12 থেকে 13টা রে রয়েছে। হ্যাঁ, যদি ফ্রাইয়ের কথা বলা যায়, ইন Akinchi fry, conspicuous particle blotch like dark spot at the base of tail that disappear in fingerlings. বলছে 1 ইঞ্চি ছোট ফ্রাইয়ের ক্ষেত্রে তাদের মধ্যে আরেকটি বিশেষ ধরনের কালো স্পট দেখা যায় at the base of tail, বাট যখন বড় হয় তখন সেটা আর থাকে না। ডিস্ট্রিবিউশন বলেছে ইন্ডিয়ান কন্টিনেন্ট, আমরা আসলে ইন্ডিয়াতে বলতেছে কি
ইন্ডিয়ান মেজর কার্ভ ইন্ডিয়ান কন্টিনেন্টে পাওয়া যায় বলছে, ইন্ডিয়ান ডাউন রিজনে অথবা কৃষ্ণ রিভারের বলছে এই রিজনকে বলা যায় এদের হ্যাবিটেট। মূলত আমরা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার আর ভারতের আসাম রিজিয়নে পাওয়া যায়। এছাড়াও অনেক জায়গায় যেমন নেপাল, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এসব অঞ্চলে এদেরকে পাওয়া যায়। আর বাকি অঞ্চলগুলো নেপাল, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এর স্বতন্ত্র সময় এগুলো তাদের ন্যাচারাল ডিস্ট্রিবিউশন না, এগুলো পরবর্তী সময় তাদেরকে সেখানে নেওয়া হয়েছে বা বিভিন্ন কারণে তাদেরকে কালচারের জন্য নেওয়া হয়েছে। এবং বর্তমানে মালয়েশিয়াতেও এদেরকে কালচার করা হয়। হ্যাবিটেট natural habitat mainly freshwater rivers and other forms of open waters, সাধারণত ক্যানেল, ফ্লাডপ্লেন, হাওর, বাউর, বিল, লেক এসব জায়গায় এদেরকে পাওয়া যায়। বাংলাদেশের ক্ষেত্রে হালদা রিভার ইজ দ্য মেজর ন্যাচারাল ব্রিডিং গ্রাউন্ড। এটা সবাই তোমরা জানো হয়তোবা, কারণ পত্রিকায়, রেডিও, টেলিভিশনে এদের অনেক প্রচারণা রয়েছে। Natural breeding also takes place in the Jamuna and Old Brahmaputra. বলছে হালদা ছাড়াও এদেরকে যমুনা অথবা পুরাতন ব্রহ্মপুত্রে ব্রিড করতে দেখা যায়। এদের larvae generally remain in surface or subsurface waters. The adult rohu inhabits deep water. সাধারণত রুই মাছ যখন বড় হয়ে যায় তখন সাধারণত গভীর পানিতে থাকে, আর যখন লার্ভি থাকে তখন সাধারণত সারফেস ওয়াটারে থাকে। এদের অপটিমাম টেম্পারেচার হচ্ছে, এখানে ফারেনহাইটে বলা আছে 77 to 85 ডিগ্রি ফারেনহাইট বা 25 ডিগ্রি সেলসিয়াস। salinity tolerance up to 8 to 10 ppt, বাট যখন salinity 5 ppt চলে আসে তখন তাদের গ্রোথ স্লো হয়ে যায়। সেক্সুয়ালিটি এরা হচ্ছে হেটারোসেক্সুয়াল, তার মানে কি এদের মধ্যে মেল ফিমেল রয়েছে। Mature females in breeding season have a prominently bulging and soft abdomen and a swollen reddish band. বলছে ফিমেলের ক্ষেত্রে কি ব্রিডিং সিজনে তাদের অ্যাবডোমেনটা হচ্ছে বালজিং এবং সফট, এবং তাদের ব্যান্ড রিজিয়ন, যেটাকে আমরা জেনিটাল পেপিলা বলি বা জেনিটাল পোর বলি, সেই রিজিয়নটা থেকে সোয়ালেন রেডিশ। মেলস হ্যাভ কম্প্যাক্ট বেলি, পুরুষের ক্ষেত্রে তাদের বেলিটা হচ্ছে কম্প্যাক্ট, এত সোয়ালেন নয় বা বালজিও না। On being slightly pressed at their abdomen, the mature males and female extrude হবে এটা, milled freely and release eggs respectively. মেলের ক্ষেত্রে মেলের ক্ষেত্রে দেখা যায় যখন যদি অ্যাবডোমেনে চাপ দেওয়া হয় সেখান থেকে মিল্ড বের হয়ে আসে, আর ফিমেলের ক্ষেত্রে এগ। And mature males pectoral fin has rough surface. আরেকটা পার্থক্য দেখা যায় ব্রিডিং সিজনে, যদি মেলের ক্ষেত্রে তাদের পেক্টোরাল ফিনটা রাফ হয়ে যায় আর ফিমেলের ক্ষেত্রে স্মুথ, ভেরি স্মুথ। And both sexes sexually mature at two plus years and complete maturity after 4 to 5 years for male and female respectively. বলছে মেলের ক্ষেত্রে কমপ্লিট ম্যাচুরিটি আসতে সময় লাগে 4 বছর, আর ফিমেলের ক্ষেত্রে 5 বছর। And become matured but does not breed in Atlantic environment. Thus induced breeding is necessary for mass propagation. বলছে সাধারণত এদের ব্রিডিং কোথায়? লটিক এনভায়রনমেন্টে, ওপেন ওয়াটারে, কোনো বদ্ধ বাসস্থানে সাধারণত তারা ব্রিড করে না। আর তারপর যদি তাদেরকে ব্রিড করাতে হয় তাহলে তাদেরকে ইন্ডুস ব্রিডিং প্রয়োজন হয় বা ইন্ডাকশন প্রয়োজন হয়। সাধারণত হ্যাচারি ওনাররা, ফার্মাররা এই কাজই করে থাকে। ম্যাটিং polygamous, বলছে a spawning female is often chased by several males. বলছে সেক্সুয়ালি একটা ম্যাচিউর ফিমেল সাধারণত কতগুলো মেল দ্বারা পরিবেষ্টিত থাকে, অথবা তার চেজ হতে পারে, অথবা তাদের যে এগ হয় এগুলো অনেকগুলো মেলদের স্পার্ম দ্বারা ফার্টিলাইজ হয়।
Spawning activity is characterized by splashing and frequent jumping. বলছে এদের স্পনিং অ্যাক্টিভিটি অথবা মাছগুলো ব্রিডিং সিজনে তাদের স্পনিং অ্যাক্টিভিটি কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারবো? সাধারণত ওপেন ওয়াটার অনেক সময় তাদেরকে দেখা যাবে ফ্লাশিং করতেছে অথবা হঠাৎ জাম্পিং করতেছে, এবং তাদের মধ্যে একটা কোর্টশিপ বিহেভিয়ারও দেখা যায়। কিরকম সেই কোর্টশিপ বিহেভিয়ার হচ্ছে মেল এন্ড ফিমেল চেজিং, এবং সাধারণত মেল ফিমেলকে চেজ করে এবং ফিমেলের গায়ে রাবিং করে অথবা ঘর্ষণ করে, পাশাপাশি নাজিং করে, তাদের যে স্নাউট দিয়ে ফিমেলের গায়ে ধাক্কা দেয়, এটাকে নাজিং বলে। And this courtship lasts for 5 to 10 seconds and several mating takes place before the female are fully spent. এবং এই কোর্টশিপটা 5 থেকে 10 সেকেন্ড স্থায়ী হয় এবং several mating takes place before the female are fully spent। বলছে ফিমেল থেকে সম্পূর্ণ এগ বের হয়ে যাওয়ার আগে তারা সাধারণত কয়েকবার এই ধরনের তাদের মেটিং বিহেভিয়ার প্রদর্শন করে। এখন যদি আমরা যাই তাদের গোনাডাল ডেভেলপমেন্ট এবং ফ্যাকাল্টি নিয়ে কথা বলি। গোনাডস ডেভেলপ ইন সিজনাল সাইকেল। বলছে তাদের যে মেল বলো আর ফিমেল বলো তাদের গোনাডটা ডেভেলপ হয় ডিউরিং ব্রিডিং সাইকেল। বিশেষ করে ফিমেলের গোনাডটা ডেভেলপ হবে অনলি পিক ব্রিডিং সিজনে, এবং সেই ব্রিডিং সিজনটা কখন অথবা তাদের গোনাড ডেভেলপমেন্ট স্টার্ট হয় কোথায় বলা হয়েছে? এই মাসের ক্ষেত্রে ইন্ডিয়ান মেজর কার্পের ক্ষেত্রে রুহুর ক্ষেত্রে তাদের গোনাডাল ডেভেলপমেন্ট স্টার্ট হয় ফেব্রুয়ারিতে এবং তাদের রিপেন্ট স্টেজ হয় জুন জুলাই। আর তারপরে যে স্টেজটা চলে আসে এটাকে বলে স্প্যান্ড স্টেজ, জুলাই টু আর্লি আগস্ট। And এদের ফ্যাকান্ডিটি vary with increases with increasing length, weight, ovary weight and age। বলছি একটা মাছ কতটুকু ডিম দেবে তার পরিমাণ সাধারণত মাছের দৈর্ঘ্য, ওজন এবং ওভারির ওজন এবং পাশাপাশি এজ বয়সের উপর নির্ভর করে। এবং এই রুই মাছের ফ্যাকান্ডিটি ভ্যারি ফ্রম 2 lakhs to 40 lakhs পার কেজি বডি ওয়েট। মাছের ওজন যদি 1 কেজি হয় সাধারণত তাদের 2 লাখ থেকে 40 লাখ পর্যন্ত ডিম থাকতে পারে। তাহলে তোমরা ক্যালকুলেট করে নিতে পারবে আসলে একটা মাছের ওজন যদি 3 কেজি হয় তাহলে কত কত ডিম হতে পারে। স্যার রাইপ স্টেজ স্প্যান স্টেজ এটা বলে দিবেন মানে বল। রাইপ স্টেজ বলা হচ্ছে আসলে একটা পিক ব্রিডিং সিজন, যেটা এটাকে রাইপ স্টেজ বলা হচ্ছে। আর যখন এই এগুলো স্পনিং হয়ে যায়, বিশেষ করে একটা মাছ যখন স্পনিং হয়ে যায় বা এই রুই মাছ যে কোনো মাছের ক্ষেত্রে বলা হচ্ছে তাদের যে ব্রিডিং সিজন বলছি আমরা, যে পিক ব্রিডিং সিজন এপ্রিল টু আগস্ট, এই ব্রিডিং সিজনের মাঝামাঝি সময়ে সাধারণত তারা স্পনিং করে। এবং এই স্পনিং গুলো সাধারণত তারা প্রথম যে স্পনিং হয় সেখানে দেখা যায় 50% এগ তারা স্পন করে, তারপরে আর কিছু এগ থেকে যায় সেগুলো হয়তো বা কিছুটা ডেভেলপড বা আনডেভেলপড থাকে, সেগুলো আবার যখন ডেভেলপ হয় তখন এই সময়ের মধ্যে আবার সেগুলোকে স্পন করে ফেলে, স্পনিং হয়ে যায়। এই জন্য বলছে যখন এগুলো মাছের পেট থেকে বের হয়ে যায় তখন সেই মাছটাকে স্প্যান্ড ফিশ বলা হয়, বা সেই পর্যায়ে বলে স্প্যান্ড স্টেজ, অথবা ফার্স্ট যখন স্পনিং হলো এবং তাদের লাস্ট স্পনিং হচ্ছে সেই সময়টাকে স্প্যান্ড স্টেজ বলা হচ্ছে। যে মাছের পেটে কিছু ডিম রয়ে গেছে, স্পনিং হওয়ার পরে কিছু ডিম বের হয়ে গেছে, আরো কিছু ডিম রয়ে গেছে, সেই ডিমগুলো আবার স্পনিং হবে। তো এই সময়টা পুরো ডিম মাছের পেট থেকে বের হয়ে যেতে যে সময়টাকে সেটাকে বলা হয় স্প্যান্ড স্টেজ। সেটা বলছে রেপ স্টেজের রাইপিং অথবা পিক ব্রিডিং সিজনের শেষের বা ব্রিডিং সিজনের যে পিক আওয়ার তারপরের যে ফার্স্ট একটা ব্রিডিং সিজনকে আমরা একটু অন্যভাবে বলি, 3টা স্টেজে ভাগ করা যায়। মাঝখানেটা হচ্ছে পিক ব্রিডিং সিজন, আর এটা হচ্ছে প্রি পিক ব্রিডিং সিজন, আর হচ্ছে পোস্ট পিক ব্রিডিং সিজন। বলছে মাঝখানের অংশটাকে পিক বলতেছি, তার আগে একটা স্টেজ থাকে, তারপরে একটা স্টেজ, তারপরের স্টেজ যে স্টেজটা সেটাকে বলা হচ্ছে স্প্যান্ড স্টেজ। আমরা যদি এভাবে একটু মেলানোর চেষ্টা করি, এখন বুঝতে পারছো? জি স্যার। ওকে, ফ্যাকান্ডিটি হচ্ছে 2 লাখ থেকে 40 লাখ পর্যন্ত হতে পারে। সাধারণত মাছের এজ এবং সাইজ অনুযায়ী ভেরি করে। সাধারণত ছোট মাছের ক্ষেত্রে ফ্যাকান্ডিটি কম হয়, বড় মাছের ক্ষেত্রে
অথবা বয়স যত বাড়ে তার ফ্যাকান্ডিটিটা তত বেশি বাড়ে। Spawning. Ruhu spawns only once a year during a season and the spawning duration is short. বলছে বছরে তারা একবার স্পন করে এবং তাদের স্পনিং সিজনটা ডিউরেশনটা হচ্ছে ছোট। Size of mature ova is almost constant and is not affected by size, body weight or age. বলছে এদের যে ডিমের আকার ছোট মাছ মানে 1 বছর বয়সের 2 বছর বয়সের অথবা 3 বছর বয়সের মাছের ক্ষেত্রে যেরকম হয় 10 বছর বয়সের অথবা 5 বছর বয়সের মাছের ক্ষেত্রে ঠিক একই রকম হয়, সাইজ ভেরি করে না, এগের সাইজ ভেরি করে না। However, could be in Ruhu could be induced to breed twice within the same spawning season after an interval of 2 months. বলছে কখনো কখনো তাদেরকে তাদের ব্রিডিং সিজনের মধ্যে দুইবার ব্রিড করে ন্যাচারালি করতে পারে। ন্যাচারালি সাধারণত খুব কম ক্ষেত্রে দুইবার হয়, আর যখন আর্টিফিশিয়ালি করা হয় তখন তুমি ম্যানিপুলেট করে দুইবার করতে পারো, সেটা তাদের মধ্যে ইন্টারভাল সময় থাকতে হবে 2 মাস। এই জন্য হ্যাচারি ওনারা অনেক সময় কি বলে এটাকে বিভিন্ন এনভায়রনমেন্টাল ম্যানিপুলেশন অথবা ফিড ম্যানিপুলেশন করে খুব ভালো খাবার খাইয়ে মাছটাকে আর্লি ব্রিডিং করে ফেলে। হয়তো দেখো এপ্রিলেই তাদেরকে ব্রিড করে ফেললো, করে আবার যখন আবার জুলাই আগস্টে আবার ব্রিড করাবে। এটা করানোর কারণ হলো তারা মাছের মানে ফ্রাই ফিঙ্গারলিং এর দাম ভালো পায়। স্পনিং ফ্যাক্টর. Factors that influence spawning time, are time. Factors that influence spawning time, যে স্পনিং সময়টাকে যে বিভিন্ন ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয় তার মধ্যে একটা হচ্ছে টেম্পারেচার, ওয়াটার রান অফ, ফটো পিরিয়ড, লুনার অর টাইডাল সাইকেল, ফিশ সাইজ এন্ড এজ, অথবা ল্যাটিটিউড এবং অ্যালটিটিউড, যেখানে বসবাস করে সেটা জিওগ্রাফিক্যাল রিজন অথবা তার উচ্চতা। ক্লাসে আছে, আসো তুমি রাখো, কি লাগবে? আচ্ছা পরে। Heavy monsoon floods stimulate spawning and are believed to be a primary factor for spawning. এটা সত্যই, আমাদের দেশে যখন হেলদাতে মাছগুলো ব্রিড করে সাধারণত হেভি মনসুনের সময়, হেভি মনসুন যখন একটু ফ্লাড হয়, নদীতে পানি বেশি হয়, তখন তাদের স্পনিংটা স্টিমুলেট হয়। But spawning involves fulfillment of a chain of interrelated condition. বলছে এছাড়াও একটা আরো কিছু ফ্যাক্টর আছে যেগুলো সাধারণত ফুলফিল না হলে একটা মাছ স্পন করবে না। যেটা কিরকম, তাদের ব্রিডিং স্পনিং গ্রাউন্ডটা কিরকম হতে হবে, শ্যালো হতে হবে, and sufficient depth of water so as to enable the fish to swim to and from the spawning ground. বুঝে স্পনিং গ্রাউন্ডটা এরকম হতে হবে, শ্যালো হতে হবে, কিন্তু মাছ যাতে সাঁতার কাটে এখানে আসতে পারে এবং যেতে পারে। বলছে ওয়াটার কিরকম হবে, সেখানে স্টিল ওয়াটার, খুব বেশি ফ্লোয়িং ওয়াটার হবে না, মডারেট টু ফাস্ট কারেন্ট at the breeding site. An optimum temperature 20 to 31 degrees Celsius at the spawning ground. And আরেকটা হতে পারে cloudy days accompanied by the thunderstorm. বলছে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকতে পারে অথবা যখন আকাশে বজ্রপাত থাকে সেই সময়টাকে এরা ব্রিডিং এর জন্য উপযুক্ত মনে করে। তারপরে আমরা দেখি আসলে on the basis of season, the breeding season generally coincides with southwest monsoon. দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে সাধারণত এর ব্রিডিং সিজনটা নির্ধারিত হয়, এবং এই জন্য দেখা যায় তাদের যে ইন্ডিয়ান কন্টিনেন্ট, যে কন্টিনেন্টে পাওয়া যায় সেই কন্টিনেন্টে ব্রিডিং সিজনটা এপ্রিল টু সেপ্টেম্বর পর্যন্ত ভেরি করে। কোনো কোনো অঞ্চলে একটু আগে শুরু হয়, এপ্রিলে শুরু হয়ে যায়, কোনো অঞ্চলে দেখা যায় একটু পরে শুরু হয়, অথবা আগে শেষ হয় এবং পরে শেষ হয়। যেমন আমরা দেখি জুলাই টু আগস্ট ওয়েস্টার্ন উত্তরপ্রদেশ ও পাঞ্জাব, তারপর জুন টু আগস্ট উড়িষ্যা এন্ড ওয়েস্ট বেঙ্গল, and April to June river Halda, Chittagong, and April to August Ganges system of North Bihar, and July to August গঙ্গা সিস্টেম, সেটা আলিগড় এবং উত্তরপ্রদেশের কথা বলা হয়েছে। আর
এপ্রিল অথবা মে টু জুন হচ্ছে আসিয়ান রিজন, আর এটা হচ্ছে জুন সেপ্টেম্বর হচ্ছে আলিগড়। তো এই যে সময়গুলো একটু ভেরিয়েশন দেখা যাচ্ছে, সবগুলো আসলে কোন অঞ্চলে তাদের দক্ষিণ পশ্চিম মৌসুম বায়ু কিভাবে প্রভাবিত হয় তার উপর নির্ভর করে এই সময়গুলো চেঞ্জ হয়। এবং দিনের কোন সময় সাধারণত স্পন করে, এটা যেমন অ্যাক্টিভ স্পনিং অফ রুহু কমেন্স ইন দি মর্নিং অর এন্ড কন্টিনিউ আপ টু ইভিনিং, বলছে সকালে শুরু হয় এবং সেটা বিকাল পর্যন্ত চলতে থাকে। আবার কোন কোন ক্ষেত্রে বলছে major crop breed at the headwaters breeding ground during night which continues till the next morning, বলছে এখানে গ্রুপ লেভেল আছে, ইন্ডিয়ান মেজর ক্রপের কথা বলা হচ্ছে। এরা সাধারণত নদীর উৎসস্থল, হেডওয়াটার বলছে যেখানে উৎসস্থলের যে পানিগুলো আছে বা যে রিজনটা, সেই রিজনটা বলছে সেখানে ব্রিডিং গ্রাউন্ডে তারা সাধারণত ব্রিড করে এবং তাদের ব্রিডিংটা শুরু হয় রাতেই শুরু হয় এবং সকাল পর্যন্ত চলতে থাকে। এখন আমরা দেখি স্পনিং লোকেশন এন্ড টাইপ অফ স্পনিং গ্রাউন্ড। Ruhu does not breed naturally in small confined water. It spawns in rivers, reservoirs, or bandh-type lakes where fluviate conditions are stimulated during the spawning season. বলছে পানির মধ্যে একটা প্রবাহ থাকতে হবে, তাই না? সেটা সাধারণত স্পনিং কে স্টিমুলেট করে। Breeding grounds are found in the middle reaches of most of the river where flat water spread in more or less limpid shallow over fertile flats well above tidal reaches. বলছে নদীর কিছু কিছু অঞ্চল আছে গভীর আর কিছু অঞ্চল আছে একটু শ্যালো। সাধারণত নদীর মিডল রিজন অনেক সময় দেখা যায় একটা শ্যালো রিজন দেখা যায়, বিস্তৃত একটা শ্যালো রিজন দেখা যায় এবং এই রিজনটা অনেক সময় ফার্টাইল হয়, একটু ফ্ল্যাট টাইপ হবে এবং এই রিজনটাই সাধারণত এই রুই অথবা মেজর কার্প গুলো ব্রিডিং এর জন্য পছন্দ করে। Spawning sex ratio in spawning ground rarely a single couple is seen. সাধারণত এদের ক্ষেত্রে কোনো কাপল ফর্ম হয় না। সাধারণত 2 to 3 males even more are often seen chasing the female. বলছি একটা ফিমেলকে সাধারণত 2টা 3টা অথবা তার চেয়ে বেশি ফিমেল চেস করতে পারে। আবার অনেক সময় তার বিপরীত ঘটনাও ঘটে, সাধারণত খুবই কম, রেয়ার। তো এটা হচ্ছে ন্যাচারাল ব্রিডিং গ্রাউন্ড। স্পনিং যদি আমরা হ্যাচারিতে করতে যাই তাহলে সাধারণত কিভাবে করা হয় এটা তোমরা সবাই জানো, ইনজেকশনের মাধ্যমে, বিভিন্ন ধরনের ইনজেকশন, হরমোনাল ইনজেকশনের মাধ্যমে করা হয়। এটাকে বলা হাইপোফাইসেশন বলা হয়। এবং এটা রুই মাছের ক্ষেত্রে চালু হয়েছে ইন আর্লি 60s and now it's very common in hatchery. তো আমরা এখন চলে যাই স্পনিং এর ক্ষেত্রে। ফার্টিলাইজ এগস অফ রুহু আর রাউন্ড, ট্রান্সপারেন্ট, demersal and non-adhesive and red color. কিরকম? একটা এগ যখন ফার্টিলাইজ হয়ে যায় তখন ইনিশিয়ালি আনফার্টিলাইজ একটা থাকে, কিরকম থাকে? অপাকুয়া, তার সেটা সম্বন্ধে ট্রান্সপারেন্ট থাকে না। আর যখনই একটা এগ স্পার্ম দ্বারা ফার্টিলাইজ হয়ে যায় তখন সেটা আস্তে আস্তে ট্রান্সপারেন্ট হয়ে যায়, আর যে এগটা ট্রান্সপারেন্ট না হয় সেটা সাধারণত অপাক হয়ে থেকে যায় এবং আস্তে আস্তে আরো বেশি অপাক হয়ে যায় অথবা একেবারে ডাল হয়ে ফাঙ্গাল ইনফেকশন হয়ে মারা যায়। আর যেটা হচ্ছে ফার্টিলাইজ হয় সেটা আস্তে আস্তে ট্রান্সপারেন্ট হয়ে যায়। এবং এদের ক্ষেত্রে বলা হয়েছে যে রুই মাছের ক্ষেত্রে যে এগুলো ট্রান্সপারেন্ট হয়, পাশাপাশি ডামার্সাল উপরে ভাসতে থাকে এবং নন অ্যাডহেসিভ, কোথাও লেগে থাকে না। আর কালার কিরকম হয়? রেড কালার এবং রাউন্ড শেপ। and the yolk sphere contains no oil globule, বলছে এদের যে yolk ম্যাটেরিয়াল থাকে তার মধ্যে কোনো oil globule থাকে না। and fully fertilized eggs are 4 to 5 millimeter in diameter. কত থাকে? 4 to 5 millimeter in diameter থাকে। and early indication of embryo at 4 hours of fertilization. after ফার্টিলাইজ হওয়ার 4 ঘন্টা পরেই সাধারণত বুঝতে পারবো আসলে যে এগটা ফার্টিলাইজ হয়েছে কিনা, কারণ তখনই
অবশ্য তারও আগে দেখা যায়, কিন্তু 1 ঘন্টা পরে তুমি ফার্টিলাইজ হচ্ছে কিনা এটা বুঝতে যাবে, কিন্তু এমব্রায়ো ফর্মেশন হচ্ছে কিনা সাধারণত এটা 4 ঘন্টা ফার্টিলাইজেশনের 4 ঘন্টা পরেই সেটা ভালো করে ভিজিবল হয়। তারপর আস্তে আস্তে সেই এমব্রায়োটা কি হতে থাকে, তার মধ্যে ডেভেলপ হতে থাকে, এবং সেই ডেভেলপমেন্ট প্রসেসটা কিরকম? The yolk must start in elongating in another 1 hour, and at this time the embryo has head and tail region. এখানে একটু কথা বলতে হয় যে আপনার ফার্টিলাইজেশন যে কোনো মাছের ক্ষেত্রেই তাদের যে জাইগোট ফর্ম হয়, জাইগোটের ডিভিশন শুরু হয়ে যায়, এবং সেই ডিভিশনে হয়ে প্রথমে 1 সেল থেকে 2 সেল, 2 সেল থেকে 4 সেল, 4 সেল থেকে এরকম ভাবে 8 সেল, 16 সেল হয়ে মাল্টি সেল হতে থাকে, এবং সেলগুলো যে অসংখ্য সেল হয়ে যায় তখন সেলগুলো আবার বিভক্ত হয়ে যায়, 2টা লেয়ারে বিভক্ত হয়ে যায়। বিভক্ত হয়ে যায় সেখানে আবার এমব্রায়ো ফর্ম করে বিভিন্ন অর্গানগুলো ডেভেলপ হতে থাকে, এবং সেই অর্গানগুলোকে বলছে the yolk must start in elongating in another 1 hour, and at this time the embryo head, tail and head region. 1 ঘন্টা পরেই যে আমরা যদি এমব্রায়োনিক ডেভেলপমেন্টটা দেখি কিরকম হতে থাকে, দেখো একের পর এক হতে থাকে, অসংখ্য সেল তৈরি হয়, সঙ্গে সেল তৈরি হয়ে গ্যাস্ট্রুলা ফর্ম, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা এগুলো ফর্ম হয়, ফর্ম হয়ে হয়ে ফাইনালি একটা ফুললি ম্যাচুর লার্ভিতে পরিণত হয়, এবং যখন ফুল লার্ভাল স্টেজে পরিণত হয়ে যায় তখন সেটা আবার হ্যাচিং হয়ে যায়। তো তোমাদের আজকে মনে হয় খুব বেশি সময়ও নাই, 5 মিনিট সময় আছে, আমি আর আগাবো না। আমরা এমব্রিয়নিক লার্ভাল ডেভেলপমেন্ট নিয়ে আগামী ক্লাসে কথা বলবো, করে হয়তো এই টপিকসটা শেষ করে দেব। আগামী ক্লাস মনে হয় কালকে, তাই না? স্যার ক্লাস নোটটা দিয়ে দিলে ভালো হয়। হুম। স্যার ক্লাস নোটটা দিয়ে দিলে ভালো হয়। ও আচ্ছা, দিয়ে দেবো, সমস্যা নেই। আগের ক্লাসে কি দিয়েছি সবগুলা? না স্যার, আগের ক্লাসে তো দেওয়া হয়নি। আগে কোনটা বাকি আছে? স্যার ফুড এন্ড ফিডিং হ্যাবিট অফ ফিশ, যেটা ওটা এটা বাকি আছে না? আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দেবো। ঠিক আছে, ভালো থাকো, আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।